অধ্যায় ১-০ ছুরি ছুঁড়ে রক্তপাত। মূলত তাদের মৃত্যু নিশ্চিত করা হয়েছিল। বিচ্ছিন্ন হওয়া এবং পালিয়ে যাওয়া তাদের আশার শেষ স্ট্রিং ছিল। যাই হোক, গাও ফেং, ওয়েই জিয়া ভাই, চেন গু এবং ঝাং কে এখন লু ফেংয়ের শরীরের চারপাশে ৬টি নিক্ষেপকারী ছুরি ঘোরাফেরা করতে দেখেছেন। তাদের প্রত্যেকেই হতবাক হয়ে গেল। চেন গু এমনকি হঠাৎ করে দুবার চোখ বুলিয়ে নিল যে সে ঠিক দেখছে। এই নিক্ষেপকারী ছুরিগুলো আসলেই ভাসছে কোনো কিছুর সাথে সংযুক্ত না হয়েই। আত্মাপাঠ, টেলিকাইনেসিস। লু ফেং একজন আত্মাপাঠক। গাও ফেং এবং অন্যান্যদের মনে এই সমস্ত চিন্তাভাবনা উপস্থিত হয়েছিল। তাদের সকলের মুখ সম্পূর্ণ লাল হয়ে অস্থির হয়ে উঠল। গাও ফেং তখন চিৎকার করে বলল, লু ফেং শোনো, তাকে অনুসরণ করো। রম্বল দানবদের ক্রুদ্ধ দল তাদের দিকে ছুটতে ছুটতে এসেছিল, যার ফলে ধ্বংসপ্রাপ্ত কংক্রিট স্থলটি বিভক্ত হয়ে গেছে। গর্জনে পাশের বিধ্বস্ত ভবনগুলো ভেঙে পড়ে। একটি পুরানো কথা আছে, ১০,০০০ ঘোড়া ছুটছে। যাই হোক, এই দানবগুলির প্রত্যেকটি যুদ্ধের ঘোড়ার চেয়ে শতগুণ শক্তিশালী এবং বড়। তাদের মধ্যে ১,০০০ দৌড়ানো ১০,০০০ ঘোড়া দৌড়ানোর চেয়েও ভয়ঙ্কর। নোট, মূল বাক্যাংশ। বামে, লু ফেং চিৎকার করে উঠল। ফায়ার হ্যামার স্কোয়াডের অন্যান্য সদস্যরা অবিলম্বে লু ফেংকে অনুসরণ করে, হিংস্রভাবে বাম দিকে ঘুরে। ওয়েকিন তখনও ঝাংকে বহন করছিলেন, যিনি খুব বেশি রক্ত হারিয়েছিলেন। গর্জন, হাউল। দানবদের দুর্গন্ধ ধীরে ধীরে নির্গত হল। যেহেতু তারা পালানোর পরিবর্তে বাম দিকে দৌড়েছিল, লু ফেং এবং তার দল তাদের তাড়া করা দানবদের মধ্যে দৌড়ে যায়। তাদের দুর্গন্ধ কার্যত নাকে আটকে গিয়েছিল। এই সময়ে লু ফেং তার দাঁত চেপে ধরে এবং ঠান্ডা দৃষ্টিতে ১০০ মিটার ব্যাসার্ধে তাকে ঘিরে থাকা ৬টি নিক্ষেপকারী ছুরি তাৎক্ষণিকভাবে সরে যায়। হুশ, হুশ, হুশ। ৬টি ছুরি নিক্ষেপ তাৎক্ষণিকভাবে একটি মরীচিকা সৃষ্টি করে। পুচি, একটি নিক্ষেপকারী ছুরি সরাসরি তাদের দিকে ছুটে আসা সিংহ মাস্টিফ দানবের একজনের মাথা দিয়ে চলে গেল। নিক্ষেপকারী ছুরি দিয়ে এর কিছু সেরিব্রোস্পাইনাল তরল বেরিয়ে এসেছিল। নিক্ষেপকারী ছুরি, আধ্যাত্মিক শক্তির নিয়ন্ত্রণে, আশ্চর্যজনক গতিতে আরও বেশি দানবদের মাথার খুলির মধ্য দিয়ে যেতে থাকে। ৬ ছুরি। চোখের পলকে ৩-০ বা তার কাছাকাছি দানবকে হত্যা করা হয়েছিল। তাজা রক্ত এবং সেরিব্রোস্পাইনাল রস বেরিয়ে গেল। চিৎকার। রম্বল দানবদের চিৎকারে ৩-০ বা তার বেশি দানব যারা ফায়ার হ্যামার স্কোয়াডের পিছনে ধাওয়া করছিল তারা সবাই দৌড়ানোর সময় পড়ে গেল। যখন তারা পড়ে যায় তারা মাটির বিরুদ্ধে প্রায় ১০ মিটার পিছলে যায়। ফায়ার হ্যামার স্কোয়াড যে পালিয়ে যাচ্ছিল তার পিছনে প্রচুর পরিমাণে দানবদের মৃতদেহ ছিল। গাও ফেং, চেন গু, ওয়েই জিয়া ভাই, এমনকি ফ্যাকাশে ঝাংকে সবাই হতবাক হয়ে গিয়েছিলেন। তারা জানত যে আত্মা পাঠ করা শক্তিশালী, কিন্তু এটা খুবই অযৌক্তিক। ৬টি নিক্ষেপকারী ছুরি একে একে মরীচিকা হয়ে উঠল। নিক্ষেপকারী ছুরিগুলি যে কোনো দানবের মাথার খুলির মধ্য দিয়ে যায়, যা তাদের মধ্যে ২-০ মিটার ব্যাসার্ধে প্রবেশ করে। এই সুনির্দিষ্ট নিয়ন্ত্রণও খুব ভয়ঙ্কর। আমি আমার আধ্যাত্মিক শক্তি খুব দ্রুত এই মতো ব্যবহার করছি। লু ফেংও হতবাক। দানবের মাথার মধ্য দিয়ে যতবার ছুরি ছুটে যায় ততবার সে বেশ কিছুটা শক্তি ব্যবহার করে। এই দানবদের মাথার খুলি নিয়মিত পাথরের চেয়ে অনেক কঠিন। এখন যেহেতু তিনি এক নিঃশ্বাসে প্রায় ৫-০টি দানবকে হত্যা করেছিলেন, প্রচুর পরিমাণে আধ্যাত্মিক শক্তি ব্যবহার করা হয়েছিল। চেন গু, যিনি লু ফেংয়ের পিছনে ছিলেন, অবিশ্বাসের জন্য চিৎকার করে বলেছিলেন, ধিক্কার, এই আত্মা পাঠও খুব উন্মাদ। ১,০০০ দানব থাকলেও সে হয়তো তাদের সবাইকে মেরে ফেলতে পারে। নিঃশ্বাস নষ্ট করা বন্ধ করুন। এই ধরনের পরিস্থিতিতে সময়ের সাথে সাথে আরও বেশি দানব আকৃষ্ট হয়। এই মুহূর্তে প্রায় ১,০০০ আছে, কিন্তু শীঘ্রই আমাদের জন্য ৫,০০০ দানব আসবে। আরও বেশি সময় পরে, এমনকি ১০,০০০ দানব আমাদের পিছনে আসতে পারে।
এমনকি সেখানে কমান্ডার স্তরের দানবও বেশ কিছুটা থাকবে। আপনি কিভাবে আত্মা পাঠক তাদের হত্যা করবেন বলে মনে করেন? আপনি মনে করেন যে একজন আধ্যাত্মিক পাঠকের দানবদের হত্যা করার জন্য আধ্যাত্মিক শক্তি ব্যয় করার দরকার নেই? গাও ফেং হেসে উঠল। ফায়ার হ্যামার স্কোয়াড আসলে দানবদের একটি দল দ্বারা তাড়া করার সময় চ্যাট করার মেজাজ ছিল। কেউ কল্পনা করতে পারে যে গাও ফেং, চেন গু এবং অন্যরা আর বেশি চাপের মধ্যে ছিল না, যেহেতু কাছে আসা সমস্ত দানবকে নাচের ছুরি দিয়ে হত্যা করা হয়েছিল। দেয়ালের উপর দিয়ে যাও, লু ফেংকে আদেশ করলেন। স্প্রিন্টিং ফায়ার হ্যামার স্কোয়াড সামনের দেয়ালের কাছে পৌঁছে গেল এবং তাদের প্রত্যেকে একে একে লাফিয়ে পড়ল। যদিও বেশ কিছু দানব মারা গিয়েছিল, বাকি ক্ষুব্ধ দানবরা মৃত্যুকে ভয় পায়নি এবং চার্জ করতে থাকে। যাই হোক, লু ফেংয়ের ছুরি নিক্ষেপের অঞ্চলের কাছে আসা প্রতিটি দানব তাদের মাথা ছিদ্র করেছিল। জানি যে লু ফেংয়ের বর্তমান শারীরিক ফিটনেস স্তর সবেমাত্র একটি উন্নত যোদ্ধা স্তরের সীমানায় পৌঁছেছে। যেহেতু আধ্যাত্মিক শক্তি আপনার স্তরকে 2 ধাপে বাড়িয়ে দেয়, সেহেতু সে বর্তমানে তার আধ্যাত্মিক শক্তি নিয়ে মধ্যবর্তী যুদ্ধবাজ পর্যায়ে পৌঁছায়। আত্মা পাঠক যোদ্ধাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অস্তিত্ব, তারা একই স্তরের অস্তিত্বকে সহজেই এবং সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারে। তার টেলিকাইনেসিসের সাহায্যে লু ফেং অনেক দূর থেকে তার নিক্ষেপকারী ছুরি দিয়ে দানবদের ছুরিকাঘাত করতে পারে। যাই হোক, ছুরিগুলি সর্বাধিক শক্তিতে পৌঁছানোর জন্য বর্তমান লু ফেং শুধুমাত্র 2টি নিক্ষেপকারী ছুরি ব্যবহার করতে পারে। ছুরি নিক্ষেপের সংখ্যা যত বাড়বে, তাদের প্রত্যেকটি তত দুর্বল হবে। প্রকৃতপক্ষে লু ফেং প্রযুক্তিগতভাবে 100-র বেশি নিক্ষেপকারী ছুরি ব্যবহার করতে পারে। যাই হোক, তারা শুধুমাত্র দুর্বল হবে না, কিন্তু এমনকি তাদের নির্ভুলতা নিশ্চিত করা যাবে না। 6টি নিক্ষেপকারী ছুরি দিয়ে লু ফেং গ্যারান্টি দিতে পারে যে তাদের প্রত্যেকে একজন নিম্ন স্তরের কমান্ডার এর সাথে মোকাবিলা করতে পারে এবং তাদের নির্ভুলতাও নিশ্চিত করা যেতে পারে। 2টি নিক্ষেপকারী ছুরি দিয়ে লু ফেং গ্যারান্টি দিতে পারে যে তাদের সর্বোচ্চ শক্তিতে তারা একজন মাঝারি স্তরের কমান্ডার এর সাথে মোকাবিলা করতে পারে। রম্বল, নির্ভীক দানবরা প্রাচীর ভেঙে ফেলে। পুচি পুচি! স্প্রিন্টিং ফায়ার হ্যামার স্কোয়াডের কাছাকাছি আসা দানবরা সবাই নিহত হয়েছিল। তাদের তাজা রক্ত এবং সেরিব্রোস্পাইনাল ফ্লুইড উড়ে গিয়েছিল এবং তাদের মৃতদেহ তাদের পিছনের দলে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। ফায়ার হ্যামার স্কোয়াড দূরের গলিতে পরিণত হওয়ার সাথে সাথে দানবদের বেশ কিছুটা ঝাঁকুনি দিতে সক্ষম হয়েছিল। এই সময়ের মধ্যে টাইগার ফ্যাং স্কোয়াড ইতিমধ্যে অনেক দূরে পালিয়ে গেছে। ফায়ার হ্যামার স্কোয়াড বেশিরভাগ দানবকে আকৃষ্ট করে, তাদের আশেপাশে খুব কমই কোনো দানব ছিল। এর জন্য ধন্যবাদ, তারা খুব বেশি ঝামেলা ছাড়াই একটি দুর্দান্ত দূরত্ব অতিক্রম করতে সক্ষম হয়েছিল। তারা অনেক দানব নিয়ে একটি নতুন এলাকায় প্রবেশ করার সাথে সাথে বাঘের ফ্যাং স্কোয়াডের গতি কমে যায় এবং আবারও সাবধানে চলতে শুরু করে। এখন কি হয়েছে, তাদের একজনও মারা যায়নি? তিনি ভ্রুকুটি করার সাথে সাথে টাইগার ফ্যাং স্কোয়াডের অধিনায়ককে জিজ্ঞাসা করলেন। ক্যাপ্টেন, আমি ফায়ার হ্যামার স্কোয়াডের ক্যাপ্টেন গাও ফেংকে গুলি করেছিলাম। যাই হোক, গাও ফেং একটি মৃতদেহকে ব্যবচ্ছেদ করার মতো ঘটনা ঘটল এবং ঠিক তাই ঘটেছে। তার ছোড়া এমনভাবে ব্যবহার করা যা তার শরীরকে নাড়া দিয়েছিল। এর সাথে বুলেটটি সবেমাত্র তাকে মিস করে এবং পরিবর্তে ফায়ার হ্যামার স্কোয়াডের অন্য সদস্যকে আহত করে। সেই সদস্যের বাহু তাৎক্ষণিকভাবে বিস্ফোরিত হয়ে যায়, কিন্তু আমি নিশ্চিত নই যে সে বেঁচে আছে নাকি মৃত। জিয়াও বলেন, যিনি একটি রোগা ব্যক্তিত্বের অধিকারী। সেই গাও ফেং ভাগ্যবান। ঝাং জেহু ভ্রুকুটি করে অন্য ব্যক্তির দিকে তাকালেন। ডং জি, আমি তোমাকে লু ফেংকে মেরে ফেলতে বলেছিলাম, সে কিভাবে মারা গেল না? বিশাল দূরত্ব এবং বুলেটের গতির সাথে শুধুমাত্র সেই ব্যক্তিই তাদের লেজার এইমার ডিভাইসের সাথে স্নাইপার রাইফেল ব্যবহার করে স্পষ্টভাবে দেখতে পারে যে সেই মুহূর্তে কি ঘটেছিল। ওই লু ফেং! ডং জি নামে স্নাইপার ইতস্তত করলেন, তারপর বললেন, সেও ভাগ্যবান। আমি যখন গুলি ছুঁড়েছিলাম, সে ঠিক তেমনই একটা দানবকে চামড়া ছাড়িয়েছিল এবং ঠিক তাই হয়েছিল আমার বর্ম ভেদ করা বুলেটের বিরুদ্ধে তার ব্লেড দোলাতে।
ডং কেবল এটিই বলতে পেরেছিলেন, কারণ তিনি মনে করেননি লু ফেংয়ের প্রতিক্রিয়ার গতি বর্ণভেদ করা বুলেটটি কেটে ফেলার মতো যথেষ্ট দ্রুত ছিল। তাই ভাগ্যের একমাত্র ব্যাখ্যা ছিল, যেহেতু আপনার ব্লেডের উপর একটি অযৌক্তিক নিয়ন্ত্রণ এবং একটি আর্মার ভেদ করা বুলেটের মধ্য দিয়ে কাটাতে সক্ষম হওয়ার জন্য আশ্চর্যজনক দৃষ্টিশক্তির প্রয়োজন হবে। ভালোবাসো, এই লু ফেংয়েরও কিছু বাজে ভাগ্য আছে। ঝাং জেহু অভিশাপ দেওয়া ছাড়া সাহায্য করতে পারেনি। তবে চিন্তা করবেন না, স্নাইপার ডং জি হেসেছিল। আমরা এর আগে দানব বাহিনীকে লক্ষ্য করে 4টি গুলি চালিয়েছিলাম এবং তারা শুধুমাত্র ফায়ার হ্যামার স্কোয়াডের সদস্যদের খুঁজে পায়। 1000-এরও বেশি দানব তাদের ঘিরে রেখেছে। ফায়ার হ্যামার স্কোয়াড যতই দুর্দান্ত হোক না কেন, তারা নিশ্চিতভাবে ধ্বংসপ্রাপ্ত। না, টাইগার ফ্যাং স্কোয়াডের অধিনায়ক মাথা নাড়লেন, একদম না। যদি ফায়ার হ্যামার স্কোয়াড বিভক্ত হয়ে দৌড়ে যায়, তবে তাদের মধ্যে একজন বা দুজন বেঁচে যেতে পারে। তিনি যেভাবে বলেছিলেন, টাইগার ফ্যাং স্কোয়াড একটি হাসি দিল। অবশ্যই, তাদের মধ্যে একজন বা দুজনের আমাদের টাইগার ফ্যাং স্কোয়াডের জন্য একেবারেই কোনো হুমকি নেই। ক্যাপ্টেন, সম্ভবত তারা কাকতালীয়ভাবে যুদ্ধের স্তরের অস্তিত্বের সাথে দেখা করতে পারে, যা তাদের বাঁচাতে পারে। এক চোখের মধ্যবয়সী লোকটি হেসে উঠল। এই শহরে এবং এত অল্প সময়ের মধ্যে একজন ওয়ারগোডের সাথে দেখা করার জন্য, এবং এমনকি তাকে তাদের সাহায্য করার জন্য রাজি করানো, এর সম্ভাবনা লটারি জেতার চেয়েও কম। টাইগার ফ্যাং স্কোয়াডের ক্যাপ্টেন হাসতে হাসতে বললেন, ঠিক আছে, চলো বন্ধুরা। সেই পুরানো জিনিসটি এখনও চলছে, তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব সেখানে যাওয়া উচিত। হ্যাঁ, এগিয়ে গেল টাইগার ফ্যাং স্কোয়াড। লু ফেং এবং অন্যরা একটি নিয়মিত ছয়তলা আবাসিক অ্যাপার্টমেন্টের ছাদে ছুটে যান। ছাদের সাথে সংযুক্ত সিডির দরজাটি সরাসরি বন্ধ করে দেওয়া হয়েছিল। তাড়াতাড়ি, বুড়ো ঝ্যাংকে শুতে দাও, চেন গু বলল। ওষুধ নাও, গাও ফেং তাড়াতাড়ি বলল। ঝাংকে এর আঘাতে রক্তক্ষরণে তিনি মারা যেতে পারেন। সৌভাগ্যক্রমে তারা রক্ত আগেই বন্ধ করে দিয়েছে। যাই হোক, এত বড় আঘাতের জন্য প্রথমে কিছু প্রাথমিক চিকিৎসার প্রয়োজন হবে। যেহেতু এই 0201 কান্ট্রি লেভেলের শহরটি মিলিটারি রিসাপ্লাইন বেস থেকে 3 দিনের পথ দূরে, আর 3 দিন ধরে রাস্তায় ছুটছেন, ঝাংকে এর বর্তমান অবস্থার সাথে তিনি এটি পরিচালনা করতে সক্ষম হবেন এমন কোনো উপায় নেই। ওল্ড ঝাং, ওটা তোমার মুখে রাখ আর কিছু শক্তি পূরণ করো। চেন গু একটা বড়ি বের করে ঝাংকে এর মুখে রাখল। ওয়েটাই, ঝাংকে এর ক্ষতকে গুরুত্ব সহকারে চিকিৎসা করুন, গাও ফেংকে আদেশ দেন। ফায়ার হ্যামার স্কোয়াড ঝাংকে এর চিকিৎসা চালিয়ে যাওয়ার ফলে ফ্যাকাশে মুখের ঝাংকে সময়মতো প্রয়োজনীয় শক্তি পেতে সক্ষম হয়েছিল। চিকিৎসা চলতে থাকায় ফায়ার হ্যামার স্কোয়াডের সদস্যরা আলগা হতে শুরু করে। ফিউ, লু ফেং গোপনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। যখন তিনি ফ্যাকাশে ভাই ঝাংয়ের দিকে তাকালেন এবং বিশেষ করে তার অস্তিত্বহীন ডান হাত এবং একটি কাঁধের অর্ধেক স্থানে, তিনি অত্যন্ত অপরাধী বোধ করেন। ঝাংকে ভবিষ্যতে আর বর্ষা ব্যবহার করতে পারবেন না এবং একজন যোদ্ধা হিসাবে তার ক্যারিয়ার শেষ। লু ফেং অনুভব করেছিলেন যে 8-0-9-0 সম্ভাবনা ছিল যে টাইগার ফ্যাং স্কোয়াড তার কারণে এটি করেছে। ভাই ঝাংয়ের দিকে তাকালে সে নিজেকে খুব অপরাধী মনে করল। টাইগার ফ্যাং স্কোয়াড। ঝাং জেহু লু ফেংয়ের হৃদয় জ্বলছিল। আমি, লু ফেং, শপথ করছি যে আমি একটি চোখের জন্য চোখ নেব এবং আপনাকে ধ্বংস হওয়ার স্বাদ জানাব। টাইগার ফ্যাং স্কোয়াড, এই আবর্জনার টুকরোগুলো আমাদের পুরো ফায়ার হ্যামার স্কোয়াডকে ধ্বংস করতে চায়। চেন গু অভিশাপ দেওয়া ছাড়া সাহায্য করতে পারেনি। ফাকিং টাইগার ফ্যাং স্কোয়াড, আমাদের অবশ্যই প্রতিশোধ নিতে হবে। ওয়েই টাইও গর্জে উঠল। এই জার্জরা, আমি, গাও ফেং, তাদের এটির জন্য অনুশোচনা করব, গাও ফেং বলল যখন সে তার দুটি মুঠি চেপে ধরে, এবং তারপর লু ফেংয়ের দিকে তাকাল। ধন্যবাদ, লু ফেং এবার আমাদের সাথে ছিল তাই আমরা করতে পেরেছি। ওহ হ্যাঁ, লু ফেং, আপনি কিভাবে বস্তুগুলিকে স্পর্শ না করে সরাতে পারেন? হঠাৎ ফায়ার হ্যামার স্কোয়াডের অন্যান্য সদস্যরা,
মেঝেতে পড়ে থাকা ভারী আহত ঝাংকে সহ লু ফেংয়ের দিকে তাকাল। অধ্যায় ১-১ বিশ্রাম। লু ফেং জানতেন যে তিনি তার একজন আত্মা পাঠক হওয়ার রহস্য প্রকাশ করেছিলেন যখন তিনি তার নিক্ষেপকারী ছুরি ব্যবহার করেছিলেন সবাইকে বাঁচাতে। সবাই সম্ভবত ইতিমধ্যে এটি অনুমান করেছে, এবং এখনও তারা উদ্দেশ্যমূলকভাবে আমার দিকে এমন মুখ নিয়ে তাকায়। ঠিক আছে, আমি স্বীকার করব। লু ফেং একটি অসহায় হাসি দিল। আমি একজন আত্মা পাঠক। হাহা, চেন গু জোরে হেসে বলল, লু ফেং, আমি জানতাম, আমি তোমাকে ভুল ভাবিনি। ওয়েই কিং এবং ওয়েই টাইও হাসি দিল। একজন স্পিরিট রিডার। একজন স্পিরিট রিডারও আমাদের ফায়ার হ্যামার স্কোয়াডে হাজির হয়েছে। গাও ফেং হেসে উঠল এবং সে মাথা নাড়ল। আমি জানি যে টাইগার ফ্যাং স্কোয়াড যদি জানত যে লু ফেং এত শক্তিশালী, তাহলে তারা এই ছলচাতুরি চালাতে পারত না। যদি তারা জানত যে তারা একজন আত্মা পাঠক থেকে শত্রু তৈরি করেছে, তারা অবশ্যই অনুশোচনা করবে। ওয়েই টাই হেসে উঠল, তারা সারা জীবনের জন্য আফসোস করবে। ঝাংকে, যে পাশে শুয়েছিল, সে বলতে পারল না। টাইগার ফ্যাং স্কোয়াডের ট্র্যাশের সবচেয়ে শক্তিশালী সদস্যরা হলেন সেই দুই মধ্যবর্তী স্তরের যুদ্ধবাজ। লু ফেংয়ের বর্তমান ফিটনেস স্তরের সাথে তিনি সবেমাত্র উন্নত যোদ্ধা স্তরে পৌঁছান। নিয়মানুযায়ী একজন স্পিরিট রিডার তার ফিটনেস লেভেল থেকে 2 লেভেল উপরে, তাই তাকে ইন্টারমিডিয়েট ওয়ারলর্ড লেভেলে পা রাখা উচিত। যাই হোক, একজন মধ্যবর্তী ওয়ারলর্ড লেভেলের স্পিরিট রিডার একই স্তরের অস্তিত্বকে ধ্বংস করবে, যাতে তারা তাদের উপরে একটি যোদ্ধাদের সাথে লড়াই করতে পারে। একজন স্পিরিট রিডারের সন্ত্রাস বুঝলেন সব যোদ্ধা। একই স্তরে তারা অবশ্যই অন্য কোনো যোদ্ধাকে ধ্বংস করবে। আপনার ব্লেড টেকনিক, শিল্ডিং টেকনিক বা শরীরের কৌশল যতই ভালো হোক না কেন, একজন স্পিরিট রিডার তাদের নিয়ন্ত্রিত ছুরি দিয়ে অনেক দূর থেকে আক্রমণ করতে পারে। নিক্ষেপকারী ছুরিগুলি এমনকি অবিলম্বে দিক পরিবর্তন করতে পারে এবং শব্দের গতির চেয়ে দ্রুত উঠতে পারে। একই স্তরের একজন যোদ্ধা কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে? শুধু লু ফেং একাই পুরো টাইগার ফ্যাং স্কোয়াডকে ধ্বংস করতে পারে। চেন গু হাসতে হাসতে হাসলেন। ফায়ার হ্যামার স্কোয়াডের সাথে তালগোল পাকানো টাইগার ফ্যাং স্কোয়াডের সবচেয়ে বোকামি। এইবার আমরা সত্যিই ভাগ্যবান। গাও ফেং দীর্ঘশ্বাস ফেল। গাও ফেংয়ের ফিটনেস লেভেল সবেমাত্র ইন্টারমিডিয়েট ওয়ারলর্ড লেভেলে পৌঁছায়, কিন্তু দানবদের দলটির সামনে তিনি অসহায় ছিলেন। এটিই একজন নিয়মিত যোদ্ধা এবং একজন আত্মা পাঠকের মধ্যে পার্থক্য। ভাই ঝান। লু ফেং ঝাংকে সামনে বসে পড়ল এবং ঝাংকে ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে ছোট কণ্ঠে বলল, আমি ঝাং জেহু। ভাই ঝাংয়ের বাহুতে যা করেছি তার জন্যই হয়তো বাঘের ফ্যাং স্কোয়াড এটা করেছে। আমি দুঃখিত। এই সময়ে ফায়ার হ্যামার স্কোয়াড স্থির হয়ে গেল এবং তারা সবাই লু ফেং এবং ঝাংকে দেখছিল। লু ফেং ঝাংকে একটা হাসি দিল, সবকিছুর উপর সব সময় দোষ দিও না। এইবার এটি একটি অবিসংবাদিত সত্য যে আপনি আমাদের পুরো স্কোয়াডকে বাঁচিয়েছেন। আমার জন্য। ঝাংকে তার মাথা নিচু করে তার ডান কাঁধের ক্ষতের দিকে তাকাল। তার ডান হাত অনেক আগে থেকেই দানবদের দলে হারিয়ে গিয়েছিল। মুক্তযোদ্ধা হিসাবে আমার জীবন কার্যত শেষ। ঝ্যাংকে দীর্ঘশ্বাস ফেলে। গাও ফেং, চেন গু, ওয়েই জিয়া ভাই এবং লু ফেং সবাই নীরব ছিলেন। যা হোক, ঝাংকে একটা হাসি দিয়ে বলল, এটা আসলে আমার ভবিষ্যৎবাণী করা সেরা পরিস্থিতি। আমার এখনো মনে আছে যখন আমি গ্র্যান্ড নির্ভানার সময় ছোট ছিলাম। গ্র্যান্ড নির্ভানা পিরিয়ডের সময় আমি নিজের জন্য দানবদের দ্বারা প্রচুর পরিমাণে মানুষকে হত্যা করা দেখেছি। সেই সময় আমি কথা দিয়েছিলাম, যখন আমি বড় হব, আমি এই দানবদের নিজের হাতে মেরে নায়ক হব। আমি সবসময় কঠোর পরিশ্রম করেছি এবং অবশেষে আমি একজন যোদ্ধা, একজন মুক্ত যোদ্ধা হয়েছি। আমি মরুভূমিতে প্রবেশ করেছি এবং আমার শৈশবের স্বপ্ন পূরণ করেছি, কারণ আমি অনেক দানবকে হত্যা করেছি। অবশেষে মানুষের চোখে হিরো হয়ে গেলাম। আমার স্ত্রী আমার প্রশংসা করেছে এবং অবশেষে আমাকে বিয়ে করেছে।
আমার মেয়েরও সবসময় একজন শক্তিশালী যোদ্ধা ছিল, একজন বাবা হিসেবে গর্ব করার মতো। যতই সময় কেটেছে এবং আমি যত বেশি দানবকে হত্যা করছি, আমি ধীরে ধীরে এতে ক্লান্ত হতে শুরু করেছি। যতবার আমি প্রান্তরে প্রবেশ করেছি, আমার স্ত্রী এবং বাচ্চারা সবসময় আমার মৃত্যুর সম্ভাবনা নিয়ে চিন্তিত ছিল। আমিও চিন্তা করি যে আমি তাদের আর দেখতে পাব না। যাই হোক, আমার বের করার সাহস ছিল না। জ্যাংকে ধীরে ধীরে বলল, এই গত 10 বছর বা তারও বেশি সময় ধরে এমনই ছিল এবং আমি অভ্যস্ত হয়ে গেছি। এই সময়ে লু ফেংয়ের হৃদয়ও আরামদায়ক ছিল না। পরিবার, তার একটি ভাই এবং বাবা মাও ছিল, যারা সবাই তাকে নিয়ে চিন্তিত ছিল। এই ক্ষতটি অবশেষে আমাকে টেনে বের করার একটি কারণ দিয়েছে। ঝ্যাংকে সামান্য হাসল। আমি গত 10 বছর বা তারও বেশি সময় ধরে ক্লান্ত হয়ে পড়েছি। ভবিষ্যতে আমি একটি অঞ্চলের ডোজো অফ লিমিটসের একজন প্রশিক্ষক হতে আমার যুদ্ধের রেকর্ডগুলি ব্যবহার করতে পারি। আমার হাতে আরও সময় থাকলে আমি আমার স্ত্রী এবং বাচ্চাদের সাথে আরও বেশি থাকতে পারি। এবং আমার পিছনে আমি আপনি বলছি, প্রস্থান করার আগে ভাই হিসাবে একজন আত্মা পাঠক পেতে সক্ষম হতে, হাহা, আমি মনে করি এটি মূল্যবান। লু ফেং একটা ছোট্ট হাসি চেপে ধরল। ভাই, আরামদায়ক শান্ত জীবন উপভোগ করুন। গাও ফেংকে উৎসাহিত করেন, ভবিষ্যতে আপনার যে কোনো সমস্যায় আমাকে খুঁজে নিন। আমরা 7-8 বছর ধরে একসাথে ছিলাম, তাই আমরা মৃত্যুর ভাই। ঝাংকে হেসে বলল, সে মাথা নাড়ল। আমি কিছুতেই পিছিয়ে থাকব না। আমি কোনো অসুবিধার সম্মুখীন হলে আমি আপনাকে বলছি, খুঁজে পেতে নিশ্চিত হবে। বিশেষ করে লু ফেং। আমি জানি যে আত্মা পাঠ করা উন্মাদ বৃদ্ধির একটি সময়ের মধ্য দিয়ে যাবে, তাই আপনার শক্তি শীঘ্রই আকাশচুম্বী হবে। ভবিষ্যতে আপনি আশ্চর্যজনক হয়ে উঠবেন। আমার সাহায্যের অনুরোধ প্রত্যাখ্যান না করাই ভালো। আমাকে সাহায্য করতে বলছে? এটা আংশিকভাবে ভাই ঝাংকে ধন্যবাদ যে আমি ফায়ার হ্যামার স্কোয়াডে প্রবেশ করতে পেরেছি। আর ঝাং ভাইয়ের যা হয়েছে সম্ভবত আমার কারণে হয়েছে, তাহলে আমি কিভাবে সাহায্য করতে পারি না? ভাই ঝাং, আপনার সমস্যা আমার সমস্যা, বলেছেন লু ফেং। ঝাংকে মাথা নেড়ে কৌতূহলবশত জিজ্ঞেস করল, ও হ্যাঁ, লু ফেং, আপনি যে একজন আত্মা পাঠক তা আপনি কিভাবে গোপন করলেন? প্রধানত কারণ আমি খুব বেশি সমস্যা মোকাবেলা করতে চাইনি। লু ফেং মাথা নাড়তে হাসতে হাসলেন, যদি আমি একজন আত্মা পাঠক, তাহলে আমি সম্ভবত শান্ত জীবনযাপন করতে পারব না। তিনি পড়েছিলেন যে একজন যোদ্ধা হওয়ার পরে লিমিট হোমের বোর্ডগুলিতে তার আধ্যাত্মিক শক্তি গোপন রাখা উচিত। কারণ একবার তিনি এটি প্রকাশ করলে তিনি সীমাবদ্ধতার ডোজোতে মনোযোগী প্রশিক্ষণের লক্ষ্যে পরিণত হবেন। প্রথমে তাকে ডোজো অফ লিমিটসের বিশ্ব সদর দফতরে পাঠানো হবে এবং তারপরে তাকে দুর্দান্ত প্রশিক্ষণ দেওয়া হবে এবং তারপরে সেখানে সমস্ত ধরনের দুর্দান্ত পরিস্থিতি থাকবে। কিন্তু তিনি তার বর্তমান শান্ত জীবন চালিয়ে যেতে পারবেন না। যদিও সে এখন মরুভূমিতে প্রবেশ করে, অন্তত মাঝে মাঝে সে তার বাবা মায়ের সাথে থাকতে পারে। গাও ফেং মাথা নেড়ে বললেন, লু ফেংয়ের চিন্তাভাবনা খারাপ নয়। সেনাবাহিনী, স্বতন্ত্র ডোজো বা ধনী পরিবারই হোক না কেন, তারা সকলেই আত্মা পাঠক পাওয়ার চেষ্টা করে পাগল হয়ে যাবে। একবার একজন নতুন আত্মা পাঠক উপস্থিত হলে প্রতিটি শক্তি তার বিরুদ্ধে লড়াই করবে। সেনাবাহিনী সব ধরনের কৌশল ব্যবহার করবে, তাই ডোজোরা তাদের আত্মা পাঠকদের দেশের সীমানার বাইরে পাঠায় যতক্ষণ না তারা সেনাবাহিনীর সাথে একটি চুক্তিতে আসে। তারপরেই তারা আত্মা পাঠককে ফিরে আসতে দেবে। একটি আত্মা পাঠক, একটি ট্রাম্প কার্ড। প্রতিটি আত্মা পাঠকের একটি বড় প্রভাব রয়েছে, তাই সমস্ত শক্তি তাদের বিরুদ্ধে লড়াই করে। যদিও তারা বিশেষ অধিকার পায়, তবুও তারা একজন যোদ্ধার নিয়মিত জীবন হারাবে। ক্যাপ্টেন, আমি আশা করি সবাই আমাকে এটি গোপন রাখতে সাহায্য করবে, লু ফেং বলেছেন। হ্যাঁ, অবশ্যই। আমাদের ফাইটার স্কোয়াড আপনার জন্য এই গোপন রাখতে খুশি হবে, গাও ফেং জোরে হেসে উঠল। চেন গু উত্তেজিতভাবে মাথা নাড়ল পাশে। হ্যাঁ, আমাদের ফায়ার হ্যামার স্কোয়াডে একজন স্পিরিট রিডার আছে এবং অন্যান্য ফাইটার স্কোয়াড জানে না
হামফম্ফ। আমরা তাদের কাছে ততটা শক্তিশালী দেখাব না, তাই তারা জিতেছে। সতর্ক হবেন না। তাই কেউ যদি আমাদের সাথে ঝামেলা করে তবে তারা বড় সমস্যায় পড়বে এবং ভবিষ্যতে দানবদের শিকার করা আরও সহজ হবে। একটি তুরুপের তাস, শুধুমাত্র একটি ট্রাম্প কার্ড যদি আপনি এটি লুকিয়ে রাখেন। একবার আপনি এটি প্রকাশ করলে এটি আর একই প্রভাব ফেলবে না। ওয়েই তাই বলতে পারলেন না হ্যাঁ, এবং যখন ক্যাপ্টেন একটি দানব মাথায় নিয়ে লড়াই করছে, লু ফেং তার নিক্ষেপকারী ছুরিগুলিকে লুকিয়ে আক্রমণের জন্য ব্যবহার করতে পারে। একটি আঘাত, একটি হত্যা। ওয়ে কিং পাশের দিকে অনুসরণ করলেন। হ্যাঁ, লু ফেং আক্রমণ করার জন্য তার ব্লেড ব্যবহার করতে পারে, যার ফলে দানবরা মনে করে যে সে মূলত তার ব্লেড দিয়ে আক্রমণ করে। এরপরে লু ফেং গোপনে তার নিক্ষেপকারী ছুরিগুলি ব্যবহার করতে পারে এবং তাদের অবাক করে দিতে পারে। নিশ্চয়ই দানবটির কান্নার সময়ও হবে না। একটি স্কোয়াডে একজন স্পিরিট রিডার অবিলম্বে 1-0 একটি ফ্যাক্টর দ্বারা পুরো স্কোয়াডের শক্তি বাড়াতে পারে। ফায়ার হ্যামার স্কোয়াডের সদস্যরা সবাই উত্তেজিতভাবে স্কোয়াডে লু ফেংয়ের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করছিল। স্পষ্টতই একজন আত্মা পাঠক ফায়ার হ্যামার স্কোয়াডকে ব্যাপকভাবে উপকৃত করে। কিছুক্ষণ পর ফায়ার হ্যামার স্কোয়াডের সদস্যরা সবাই বিশ্রাম নিতে শুরু করেন। আকাশও ধীরে ধীরে অন্ধকার হয়ে তারায় ভরা। তারা ভরা আকাশের নিচে লু ফেং নিঃশব্দে ছাদের কিনারায় বসে তাদের যুদ্ধের কথা ভাবছিলেন। আজ আমি বিশ্বাস করতে পারছি না যে আমি বর্মের উপর 9 স্টেজ থান্ডার ব্লেড এর প্রথম পর্যায়টি টানতে পেরেছি, ছিদ্র করা বুলেট। যখন তিনি এই চিন্তা করলেন, লু ফেং উঠে দাঁড়ানো এবং তার ভূতের ফলকটি বের করা ছাড়া আর কিছু করতে পারল না। হু! এক ধাপে শরীরের মূল অংশ, কোমর কার্যত তাৎক্ষণিকভাবে বল দিয়ে বিস্ফোরিত হতে হয়। কিন্তু একই সময়ে পেশি থেকে শক্তি কবজি পর্যন্ত পৌঁছালে কোমরকে স্বাভাবিকভাবেই শক্তির আরেকটি তরঙ্গ পাঠাতে হয়। এই দুটি শক্তি একসাথে কবজিতে সংযোগ করে এবং পৌঁছায়। পুচি! ভূতের ফলক বিশাল আকাশ জুড়ে একটি শীতল আলো আঁকল। আসলে আমি অন্য শক্তি প্রয়োগ করতে পারি। এই দুটি শক্তি একত্রিত হলে 7070, যা শক্তির 140। লু ফেংও এটি অনুভব করেছিলেন। প্রথম পর্যায়ের পর তার শরীর আর শক্তি ছাড়তে পারে না। যাই হোক, এই ইতিমধ্যে বেশ ভালো ছিল। 9 স্টেজ থান্ডার ব্লেড শেখা বেশ কঠিন, কিন্তু সে স্বাভাবিকভাবেই জীবন ও মৃত্যুর সীমানায় প্রথম পর্যায়ে প্রবেশ করতে সক্ষম হয়েছিল। মনে হচ্ছে ভবিষ্যতে আরও উপরে ওঠার আশা আছে। হঠাৎ আউ! নিচের কোথাও থেকে একটি নেকড়ের চিৎকারের একটি ক্ষুদ্র শব্দ। ফায়ার হ্যামার স্কোয়াডের সদস্যরা, যারা তারার আকাশের নিচে বিশ্রাম নিচ্ছিল, তারা সকলেই আতঙ্কে জেগে উঠল। এটা একটা নেকড়ের চিৎকার, গাও ফেং গম্ভীরভাবে বলল। আমি বিশ্বাস করতে পারছি না যে নেকড়ে টাইপের দানব আছে। চেন গু একটি গভীর শ্বাস নিল। প্রতিটি একক নেকড়ে টাইপ দানব শক্তিশালী ছিল। নেকড়ে টাইপ! লু ফেংও হতবাক। গ্র্যান্ড নির্ভানার সময়ের আগে খুব কম নেকড়ে টাইপের দানব ছিল এবং তাদের নিষ্ঠুরতা অতুলনীয়। গ্র্যান্ড নির্বাণকালের পরে নেকড়ে টাইপের দানবরা আরও কতটা অসভ্য এবং নিষ্ঠুর হয়ে উঠেছে কে জানে। তাদের শক্তিও এখনও অপ্রতিদ্বন্দ্বী। লু ফেং তার বাইনোকুলার নিয়ে ছাদের প্রান্তে নেকড়ের চিৎকারের শব্দের দিকে তাকাল। অধ্যায় 1-2 সিলভার মুন উলফ। দূরবীনের অন্তর্নির্মিত নাইট ভিশন ফাংশনের সাহায্যে তিনি দ্রুত দেখতে পান যে তার থেকে 2 মাইল দূরে একটি রাস্তায় একটি বড় নেকড়ে আছে। নেকড়েটি প্রায় 3 মিটার উঁচু এবং 5 বা 6 মিটার লম্বা ছিল। এর শরীরের সমস্ত পশম ধূসর, কিন্তু মাথায় কিছু সাদা লোম লুকিয়েছিল। এমনকি বিশাল দূরত্ব তাদের আলাদা করার পরেও লু ফেং এখনও নিষ্ঠুর নেকড়ে যে আভা নির্গত করছে তা অনুভব করতে পারে। এটি লু ফেং নেকড়েকে তার মাথার দানবদের ডেটার সাথে তুলনা করেছেন। এটি শিকারী সিলভার মুন উলফ। চেন গু বিস্ময়ের সাথে বলে উঠলেন, আমি বিশ্বাস করতে পারছি না যে এটি নেকড়েদের রাজা, সিলভার মুন উলফ। লু ফেং চমকে উঠতে পারলেন না।
হ্যাঁ, এটি একটি রূপালী চাঁদ নেকড়ে। নেকড়েদের রাজা হিসাবে, এমনকি সবচেয়ে দুর্বল প্রাপ্তবয়স্ক রূপালী চাঁদ নেকড়েও অন্তত একজন মাঝারি স্তরের কমান্ডার। কমান্ডার স্তরের সিলভার মুন নেকড়েদের পশম সাধারণত ধূসর হয়, কিন্তু যখন তারা যুদ্ধ শুরু করে তখন সমস্ত পশম রূপালী রঙে পরিণত হয়। আর তাদের কপালের সাদা চুলগুলো মাঝে মাঝে রক্তের রঙে বদলে যায়। এটি তার অশুভ কৌশল এবং খুনের পাগলামির জন্য পরিচিত। এবং সমাজে এর পশমের একটি জ্যোতির্বিদ্যাগত মূল্য রয়েছে। সিলভার মুন উলফের স্কাল ক্যাপ, যার অতুলনীয় কঠোরতা এবং অসংখ্য ফাংশন রয়েছে, এটিও অত্যন্ত উচ্চ মূল্যের। এটি একটি উচ্চ স্তরের কমান্ডার স্তরের রূপালী চাঁদ নেকড়ে। লু ফেং তার বিচার করার জন্য শরীরের আকার এবং পশমের রং ব্যবহার করেছিলেন এবং একটি শ্বাস নেওয়া ছাড়া সাহায্য করতে পারেননি একজন উচ্চ স্তরের কমান্ডার। এবং এটি একটি রূপালী চাঁদ নেকড়ে, সব উচ্চ পর্যায়ের কমান্ডার এক নয়। উদাহরণস্বরূপ, একজন আত্মা পাঠক এবং একজন যোদ্ধা কি একই কারণ তাদের একই পদমর্যাদা রয়েছে? রূপালী চাঁদ নেকড়ে চরম নিষ্ঠুরতা নিয়ে জন্মায়। দেখুন, পেটে আঘাত লেগেছে এবং বেশ খারাপভাবে, ওয়েই টাই চুপচাপ বলল। হঠাৎ ঘটনাস্থলের সমস্ত লোক ক্যাপ্টেন গাও ফেংয়ের দিকে মুখ ফিরিয়ে নেয়। ক্যাপ্টেন, এই নেকড়েদের রাজা সিলভার মুন উলফ, একজন উচ্চ পর্যায়ের সেনাপতি। এই এক রূপালী চাঁদ নেকড়ে 10টি উচ্চ স্তরের কমান্ডার স্তরের লায়ন মাস্টিফ দানবের চেয়েও বেশি মূল্যবান। আমরা এর থেকে প্রচুর অর্থ উপার্জন করব। চেন গু উত্তেজিতভাবে বলতে পারলেন না, ক্যাপ্টেন, তাড়াতাড়ি এবং সিদ্ধান্ত নিন। ওয়েই টাইও নিজেকে ধরে রাখতে পারেনি। ক্যাপ্টেন, এই রূপালী চাঁদের নেকড়ে খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, এটা শীঘ্রই আমাদের দৃষ্টিক্ষেত্র ছেড়ে যাবে। আমরা আর দেরি করতে পারি না। এমনকি রূপালী চাঁদ নেকড়ে আহত হলেও এটি এমন কিছু নয় যা আমরা মোকাবেলা করতে পারি। গাও ফেং শান্তভাবে বললেন, আপনার মন পরিষ্কার করুন, অর্থ আপনাকে নিয়ন্ত্রণ করতে দেবেন না। একজন ভারী আহত উচ্চ পর্যায়ের কমান্ডার অত্যন্ত বিরল। আর বলাই বাহুল্য, নেকড়েদের একজন প্রচণ্ড আহত রাজা সিলভার মুন উলফের সাক্ষাৎ লটারি জেতার মতো। যদি একজন উচ্চ পর্যায়ের কমান্ডার স্তরের সিলভার মুন উলফ আহত না হয়, এমনকি একজন উন্নত যুদ্ধবাজও প্রতিপক্ষ হতে পারে না। ক্যাপ্টেন, আমি চেষ্টা করব, লু ফেং বলল। লু ফেং? গাও ফেং ইতস্তত করে বললেন, আপনি কি আত্মবিশ্বাসী? আমি সিলভার মুন উলফকে মেরে ফেলার ব্যাপারে খুব বেশি আত্মবিশ্বাসী নই, যেহেতু আমি এর আগে কাউকে হত্যা করিনি। তবে আমি শতভাগ নিশ্চিত যে আমি পালিয়ে যেতে পারব। লু ফেং হেসে উঠল। মানুষ সবচেয়ে বেশি ঈর্ষান্বিত হয় একজন স্পিরিট রিডারের ক্ষমতা দেখে। অজৈব পদার্থের উপর আধ্যাত্মিক শক্তি ব্যবহার করা যেতে পারে। লু ফেং তাৎক্ষণিকভাবে তার আধ্যাত্মিক শক্তি ব্যবহার করতে পারে তার সংকরযুক্ত যুদ্ধের বুটগুলিতে তাকে আশ্চর্যজনক উচ্চতায় লাফ দিতে দেয়। এরপর পায়ের তলায় ঢাল রেখে দাঁড়াতে পারে। তার আধ্যাত্মিক শক্তি দিয়ে সে ঢালকে নিয়ন্ত্রণ করতে পারে, তাই স্বাভাবিকভাবেই লু ফেং নিজেও উঠতে পারে। উড়ন্ত এই ক্ষমতা মানুষ সবচেয়ে ঈর্ষান্বিত হয়। এমনকি একটি শক্তিশালী ওয়ারগড স্তরের যোদ্ধাও ঈর্ষান্বিত হওয়া ছাড়া সাহায্য করতে পারে না। এটিও আরেকটি কারণ যে সমস্ত প্রধান শক্তি আত্মা পাঠকদের নিয়ে লড়াই করছে। ঠিক আছে, লু ফেং, সাবধান। যদি পারো তাহলে করো। আপনি যদি না পারেন তাহলে নিজেকে জোর করবেন না। নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। গাও ফেং বলেছিলেন যে তিনি লু ফেংকে দায়িত্ব অর্পণ করেছিলেন। বিশ্রাম। লু ফেং হেসে উঠল। তার ভূতের ফলক এবং ঢাল হাতে নিয়ে লু ফেং সরাসরি 6তলা আবাসিক অ্যাপার্টমেন্টের ছাদ থেকে লাফ দিয়েছিলেন। হু! লু ফেং দ্রুত নামতে শুরু করে। একজন নিয়মিত উন্নত যোদ্ধা 6তলা বিল্ডিং থেকে লাফ দেওয়ার প্রভাব সহ্য করতে সক্ষম হবে, কিন্তু লু ফেংকে বোকামি করার মতো কিছু করতে হবে না। শক্তিশালী, আকৃতিহীন শক্তি তার পায়ের নিচে মিশ্রিত যুদ্ধের বুটগুলিতে ব্যবহৃত হয়েছিল এবং লু ফেংয়ের গতি দ্রুত হ্রাস পেয়েছিল। নিচে ছোট সেক্টরের মাটিতে মৃদুভাবে অবতরণ করলেন তিনি।
লু ফেং সরাসরি একটি আশ্চর্যজনক গতিতে স্প্রিন্ট করেছে। একটি বানরের মতো চতুর, লু ফেং দুটি লাফ দিয়ে রাস্তায় এসেছিলেন। ফায়ার হ্যামার স্কোয়াডের বাকিরা ছাদে তাদের বাইনোকুলার দিয়ে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছিল। সুতরাং এটিই লু ফেংয়ের সত্যিকারের শক্তি। ওয়েই টাই নিজেকে প্রকাশ করা ছাড়া সাহায্য করতে পারেনি। আশ্চর্যের কিছু নেই যে স্পিরিট রিডাররা যোদ্ধাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর দল। এই শুধু খুব ভীতিকর। তাদের আধ্যাত্মিক শক্তি, তাদের গতি, তৎপরতা ইত্যাদি সবই অবিশ্বাস্য পর্যায়ে পৌঁছাতে পারে। এবং টেলিকাইনেসিসও আছে, যেটা আরও বেশি গোলমেলে। এটা এলোমেলো হয়ে গেছে, চেনগু মাথা নাড়িয়ে সাহায্য করতে পারেনি। হাহা, তাই আপনাদের সকলের খুশি হওয়া উচিত। গাও ফেং সামান্য হাসলেন। একজন স্পিরিট রিডার ঠিক সেভাবেই আমাদের ফায়ার হ্যামার স্কোয়াডে যোগ দিয়েছেন। একথা শুনে অন্যরা হঠাৎ হেসে উঠল। ক্যাপ্টেন, বন্ধুরা, আপনি কি মনে করেন লু ফেং সেই রূপালী চাঁদের নেকড়েকে হত্যা করতে পারে? ঝাংকে মাটিতে শুয়ে হেসে উঠল। কথা বলা কঠিন। গাও ফেং ইতস্তত করে, একটি উচ্চ স্তরের কমান্ডার স্তরের দান। এবং লু ফেং কেবলমাত্র একজন আত্মা পাঠক হিসাবে, মধ্যবর্তী যুদ্ধবাজ হিসাবে যোগ্যতা অর্জন করে। এখনও আশা আছে, যদি সে দুর্বল উচ্চ স্তরের কমান্ডারের সাথে মোকাবিলা করত, তবে নেকড়েদের রাজার বিরুদ্ধে। সৌভাগ্যক্রমে এই শিকারী সিলভার মুন উলফ ইতিমধ্যেই আহত হয়েছে। লু ফেংয়ের কিছুটা আশা আছে। এখনও আশা আছে। লু ফেংকে দৌড়ানোর সময় দলটি তাদের দূরবীন ধরেছিল। কালো বিদ্যুতের ঝলকানির মতো লু ফেং রাস্তায় দৌড়ালেন। এই রূপালী চাঁদ নেকড়ে নিশ্চিত দ্রুত দৌড়ে। লু ফেং একটি শর্টকাট নিয়েছিলেন, এই ভেবে যে তিনি সিলভার মুন উলফকে থামাতে পারবেন। কে ভেবেছিল যে তাদের মধ্যে এখনও 1 মাইল আছে? এটা বাম দিকে ঘুরছে। লু ফেং হঠাৎ বাম দিকে ঘুরলেন এবং ভয়ঙ্করভাবে একটি দেয়ালের উপর দিয়ে একটি পরিত্যক্ত আবাসিক সেক্টরে ঝাঁপ দিলেন। রূপালী চাঁদের নেকড়েকে তাড়া করার সাথে সাথে তিনি শর্টকাট গ্রহণ করতে থাকলেন। চিৎকার। দুটি আরামদায়ক শুয়ে থাকা সিংহ মাস্টিফ দানব মানব লু ফেংকে দেখে হঠাৎ প্রতিক্রিয়ায় উঠে দাঁড়ায়। তারা নিচু চিৎকার দিল। তারা চার্জ করা শুরু করার সাথে সাথে মাটি গজগজ করে উঠল, কিন্তু লু ফেং দৌড়ানোর সাথে সাথে তার গতিপথ মোটেও পরিবর্তন করেনি। ফাঁকি দিতেও তিনি অলস ছিলেন। পুচি, পুচি। দুটি নিক্ষেপকারী ছুরি স্বয়ংক্রিয়ভাবে লু ফেংয়ের উড়ু ছেড়ে দুটি আলোর ঝলক তৈরি করে। এত অল্প দূরত্বে দুটি সিংহ মাস্টিফের ফাঁকি দেওয়ার সময় ছিল না এবং তাদের মাথা ছিদ্র করা হয়েছিল। দুটি সিংহ মাস্টিফের চোখ ধাক্কায় ভরে গেল, কারণ তারা দ্রুত প্রাণ হারিয়েছে। রম্বল, তারা সরাসরি মাটিতে পড়েছিল, যার ফলে একটি ছোট কম্পন হয়েছিল। কোনো রক্ত তাদের আটকে না দিয়ে দুটি নিক্ষেপকারী ছুরি একটি লাইন তৈরি করে এবং লু ফেং এর উড়ুতে ফিরে গেল। লু ফেং নিঃশব্দে পাশের একটি গলিতে ঝাঁপ দিল। এক নজরে সে রূপালী চাঁদের নেকড়েটিকে দেখতে পেল, যেটি প্রায় 100 মিটার দূরে একটি গলির শেষ প্রান্তে ছিল। নিষ্ঠুর রূপালী চাঁদ নেকড়ে থেমে গেল এবং মানুষের দিকে তাকালো। খুব বেশি দূরে নয়। একটি রূপালী চাঁদ নেকড়ে, একটি ভারী আহত রূপালী চাঁদ নেকড়ে। লু ফেংয়ের চোখ জ্বলজ্বল করে এবং তার মুখে একটি হাসি ফুটে উঠল। ঠিক আছে, আপনার সাথে আমরা এখন দেখব আমি কতটা শক্তিশালী। সে বলেছিল যে লু ফেং একবারে 1 কদম সিলভার মুন উলফের কাছে গেল। রূপালী চাঁদ নেকড়ে নিঃশব্দে জায়গায় দাঁড়িয়ে। প্রায় 3 মিটার লম্বা সিলভার মুন উলফের চোখ জ্বলে উঠল। একই সময়ে তার শরীরের পশম দিয়ে একটি অদ্ভুত শক্তি প্রবাহিত হয়েছিল, সাথে সাথে রূপালী রঙে পরিণত হয়েছিল। রূপালী চাঁদ নেকড়ে হয়ে উঠল চকচকে। এমনকি তার কপালের সাদা পশমও রক্তের রং হয়ে গেল। একটি রূপালী রঙের শরীর এবং একটি রক্তের লাল মুকুট। এ যে রূপালী চাঁদের নেকড়ে। লু ফেং এক ধাপ এগিয়ে গিয়ে সতর্ক হয়ে গেল। যখন তিনি নিজের এবং সিলভার মুন উলফের মধ্যে দূরত্ব কমিয়ে 5-0 মিটার করেন। হুশ! রূপালী চাঁদ নেকড়ে অবিলম্বে আলোর একটি সাদা ঝলকানি হয়ে ওঠে এবং চোখের পলকে তার সামনে ছিল। শব্দের গতি।
লু ফেংয়ের প্রতিক্রিয়ার গতি যা ডোজোতে ঘন ঘন পরীক্ষা করা হয়েছিল তিনি নির্ধারণ করেছিলেন। এই রূপালী চাঁদের নেকড়ের গতি শব্দের গতির কাছাকাছি। লু ফেংয়ের মুখের ব্যাপক পরিবর্তন হল এবং তিনি তৎক্ষণাৎ বিদ্যুতের মতো লাফিয়ে উঠলেন। রূপালী চাঁদ নেকড়ে কার্যত ঠিক একই সময়ে লাফিয়ে উঠেছিল। এই লাফটি মাত্র 20 থেকে 30 মিটার উঁচু ছিল। লু ফেং এমনকি শব্দের গতিতে রূপালী চাঁদের নেকড়েটির অস্পষ্ট মুখ দেখতে পাচ্ছিল, তার লুকানো ঠান্ডা, রক্তলাল চোখ দিয়ে। শক্তিশালী আধ্যাত্মিক শক্তি তার পায়ে শঙ্করযুক্ত যুদ্ধের বুটের উপর হিংস্রভাবে ব্যবহার করা হয়েছিল, যার ফলে লু ফেং আরও উঁচুতে চলে গিয়েছিল এবং রূপালী চাঁদের নেকড়ে থেকে আক্রমণকে এড়িয়ে গিয়েছিল। তাহলে আপনার গতির শব্দের গতিতে পৌঁছালে কি হবে? তুমি কি আমার নিক্ষেপের ছুরির চেয়ে দ্রুত যেতে পারো? যখন সে রূপালী চাঁদের নেকড়েকে ফাঁকি দিয়েছিল, লু ফেং তার উরুতে 6টি নিক্ষেপকারী ছুরি বের করে আনল। 6টি নিক্ষেপকারী ছুরিটি অবিলম্বে 6টি প্রবাহিত আলোতে পরিণত হয়েছিল এবং একটি জালের মতো রূপালী চাঁদের নেকড়েটির দিকে চার্জ করা হয়েছিল। এই সমস্ত বছর ধরে প্রান্তরে ভ্রমণ করার পরে রূপালী চাঁদের নেকড়েটিও অত্যন্ত বুদ্ধিমান ছিল। এর গতির সাথে বাতাসে থাকা মানব যোদ্ধাটির আক্রমণকে এড়াতে সক্ষম হওয়া উচিত ছিল না। শুধুমাত্র এক ধরনের ব্যক্তি বাতাসে ইচ্ছামত দিক নির্দেশ ও গতি পরিবর্তন করতে পারে, আত্মাপাঠক। রূপালী চাঁদ নেকড়ে যখন বুঝতে পেরেছিল যে তার সামনে থাকা মানব যোদ্ধা একজন আত্মাপাঠক, তখন এটি হতবাক হওয়া ছাড়া সাহায্য করতে পারেনি। কিন্তু ততক্ষণে বজ্রপাতের মতো 6টি ছুরি ছুঁড়ে ফেলে এসেছে। রূপালী চাঁদের নেকড়ে একটি জোরে ছিদ্রকারী গর্জন দিল। এটি বাতাসের দিক বা গতি পরিবর্তন করতে পারেনি, এটি কেবল তার শরীরকে প্রচণ্ডভাবে মোচড় দিতে পারে এবং তার নখর ব্যবহার করে নিক্ষেপকারী ছুরিগুলিকে দূরে মারতে পারে। এত অল্প দূরত্বে লু ফেংয়ের প্রতিক্রিয়ার গতি তার পক্ষে যথেষ্ট দ্রুত নয় যাতে নিক্ষেপকারী ছুরিগুলি নখর এড়াতে পারে। পেং পেং 6টি নিক্ষেপকারী ছুরির মধ্যে 2টি আসলে আঘাত করেছিল, কিন্তু লু ফেং, যিনি তখনও বাতাসে ছিলেন, একটি হাসি দিলেন। যদিও তিনি 6টি নিক্ষেপকারী ছুরি বের করে দিয়েছিলেন, এখন পর্যন্ত তিনি কেবল নিশ্চিত করতে পারেন যে 2টি নিক্ষেপকারী ছুরি তাদের পূর্ণ শক্তিতে পৌঁছাতে পারে। তাই সিলভার মুন উলফকে বিভ্রান্ত করার জন্য 6টি নিক্ষেপকারী ছুরি সেখানে ছিল। এই নিক্ষেপকারী ছুরিগুলির মধ্যে শুধুমাত্র 2টি সত্যিই বিপজ্জনক। হান্টার, তুমি আমার হাতে মারা যাওয়া প্রথম কমান্ডার লেভেলের দানব, লু ফেং হেসে উঠল। হঠাৎ 4টি ছুরির মধ্যে 2টি মূলত চটকে ছুঁড়ে মারার শক্তি হারিয়ে ফেলে এবং বাকি 2টি বিদ্যুতের মতো রূপালী চাঁদ নেকড়েটির পেটের দিকে চার্জ করে। সিলভার মুন উলফ মাঝহাওয়ায় অসহায় ছিল, যদিও এটি আক্রমণকে আটকাতে তার নখর ব্যবহার করার চেষ্টা করে কাঁদছিল। যা হোক, পুচি পুচি 2টি নিক্ষেপকারী ছুরি পূর্বের ক্ষতটি ভেদ করে সরাসরি সিলভার মুন উলফের শরীরে বিদ্ধ হয়। সিলভার মুন উলফের অভ্যন্তরীণ অঙ্গগুলিকে টুকরো টুকরো করে কেটে ফেলা হয়েছিল এবং ক্রুদ্ধ রূপালী চাঁদ নেকড়েটি নিচে পড়ে যাওয়ার সাথে সাথে তার শেষ চিৎকার দিয়েছিল। আপনি যদি কোনো ত্রুটি খুঁজে পান, অনুগ্রহ করে আমাদের জানান যাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটি ঠিক করতে পারি।